হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ পলিটিক্যাল সায়েন্সের সাজেশন হিসাবে মার্ক্সবাদ থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের আজকে করে দেওয়া হয়েছে। তোমরা দেখো, এটা এই প্রশ্ন উত্তরটি মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টসদেরই জন্য গুরুত্বপূর্ণ। তা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই দেখে নিও এবং তৈরি করে নিও। আর স্টুডেন্টস, সে প্রসঙ্গে বলি, তোমরা যারা এখন এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশনগুলো ফলো করো, তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের এই মার্ক্সবাদের প্রশ্ন উত্তরটি দেখি। তা প্রশ্নটি হচ্ছে, মার্ক্সবাদ কাকে বলে? মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, মার্ক্সবাদের মূলনীতি ব্যাখ্যা করো। দেখো, এখানে এই প্রশ্নটা করা থাকলে তোমরা ছোট প্রশ্ন যদি এখান থেকে দেয়, তোমরা এখান থেকে ছোট প্রশ্ন তোমরা করতে পারবে। ছোট প্রশ্ন বলতে 5 নম্বর মানের প্রশ্ন। উত্তর দেখো, কার্ল মার্ক্স হলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক। তিনি ইতিহাসের বস্তুবাদী দৃষ্টিতে সমাজের পরিবর্তনের মূল সূত্র বের করে তার পরিপ্রেক্ষিতে সাম্যবাদী সমাজ গড়ে তোলার বিজ্ঞানসম্মত পথ দেখিয়েছেন। রাষ্ট্র ও সমাজ সম্পর্কে তার দার্শনিক চিন্তাভাবনার নাম মার্ক্সবাদ। লেনিনের ভাষায় মার্ক্সের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামালাই হল মার্ক্সবাদ। মার্ক্সবাদের মূল সূত্র বা নীতিগুলি হল দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব আর হচ্ছে বিপ্লবের তত্ত্ব। এইবার আমরা একে একে সব কটা নীতিগুলো দেখি। প্রথম হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো মার্ক্সীয় তত্ত্বের প্রধান ভিত্তি। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ হেগেলের মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদ থেকে উপাদান গ্রহণ করলেও তা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বক্তব্য হল, জগৎ প্রকৃতিগতভাবে বস্তুময়। জগতের প্রতিটি বস্তু পরস্পরের উপর নির্ভরশীল ও পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত। মার্ক্সীয় দ্বান্দ্বিক সূত্রের 5টি মূলনীতি লক্ষ্য করা যায়। এইবার মূলনীতিগুলো আমরা দেখি একে একে। প্রকৃতিগতভাবে জগতের প্রতিটি বস্তু বা ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত ও পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং পরিবেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় কোনো বিষয়ের বিশ্লেষণ করা যায় না। 2, এই বিশ্ব প্রকৃতির কোনো কিছুই শাশ্বত বা চিরন্তন নয় এবং অনড় বা অচল নয়। নতুনের জন্ম ও পুরাতনের ধ্বংসের মধ্য দিয়ে প্রতিনিয়ত জগতের পরিবর্তন ঘটে চলেছে। 3 নম্বর, বস্তুর পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তন ধীরে হয় না, বিশেষ একটা পর্যায়ে উল্লম্ফনের মতো দ্রুত ঘটে। মানব সমাজের ক্ষেত্রে এই পরিবর্তনকে বিপ্লব বলে। দ্বন্দ্বমূলক বস্তুবাদের একটি গুরুত্বপূর্ণ সূত্র হল বস্তুর পরস্পর বিরোধী বিরোধ বা বিপরীতধর্মী শক্তির সমাবেশ। এই অন্তর্দ্বন্দ্বের জন্যই সকল পরিবর্তন ঘটে। 5 নম্বর, দ্বন্দ্ববাদ অনুসারে পুরাতনকে সরাতে না পারলে নতুনের আবির্ভাব ঘটবে না। আবার নতুন যখন পুরাতন হয়ে যাবে, তাকেও সরতে হবে উন্নততর নতুনের জন্য। এই ব্যবস্থাকে নেতির নেতিকরণ বলা হয়। এবার খ, ঐতিহাসিক বস্তুবাদ। মানব সমাজ ও তার ইতিহাসের প্রকৃতি আলোচনার ক্ষেত্রে দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বের প্রয়োগকেই ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে মার্ক্স ও এঙ্গেলস যেসব সূত্র নির্দেশ করেছেন তা হলো, 1 নম্বর হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় উপকরণের জন্য সমবেত উৎপাদন ব্যবস্থার সূচনা হয়। একই সঙ্গে
সমাজ জীবনও শুরু হয়। 2. উৎপাদনের দুটি বিষয় আছে। প্রথমটা হচ্ছে উৎপাদন শক্তি, অর্থাৎ কাঁচামাল, যন্ত্র, শ্রম, দক্ষতা, প্রযুক্তি প্রভৃতির সমন্বয়। আর 2 নম্বর হচ্ছে উৎপাদন সম্পর্ক, অর্থাৎ উৎপাদনে যুক্ত মানুষের পারস্পরিক সম্পর্ক। এবার 3 নম্বর, মার্কস ও এঙ্গেলস ঐতিহাসিক সমাজকে 2 ভাগে বিভক্ত করেছেন। প্রথম হচ্ছে বহিরুৎপাদন সম্পর্কের সমাজ, যেখানে উৎপাদনের উপকরণ মুষ্টিমেয় ব্যক্তির হাতে থাকে এবং তারা অবাধে শ্রমিকের শোষণ করে। দাস সমাজ, সামন্ত সমাজ এবং পুঁজিবাদী সমাজে এই ধরনের ব্যবস্থা লক্ষ্য করা যায়। আর 2 নম্বর হচ্ছে অবৈধ উৎপাদন সম্পর্কের সমাজ। এই সমাজ হলো শোষণহীন ও শ্রেণীহীন সমাজ। এখানে শ্রমিকরাই উৎপাদনের উপকরণের মালিক। সমাজতন্ত্রে এই সমাজ লক্ষ্য করা যায়। 4 নম্বর, মার্ক্সীয় মতে উৎপাদনের মালিকানাকে কেন্দ্র করেই সমাজে শ্রেণীর উদ্ভব। এর ফলে সমাজ বিকাশের ধারা কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে: আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে শ্রেণী সংগ্রামের তত্ত্ব। মার্কস ও এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে লিখেছেন, আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। সমাজ বিকাশের ইতিহাস পর্যালোচনা করে মার্ক্সবাদীরা মনে করেন যে উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে সমগ্র সমাজে বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হয়েছে। শ্রেণী বলতে বোঝায় একই অর্থনৈতিক ব্যবস্থায় অবস্থানকারী ব্যক্তিগণ, যেমন কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী ইত্যাদি। যে উৎপাদন ব্যবস্থা সমাজকে শ্রেণীবিভক্ত করে তাই আবার শ্রেণী সংঘর্ষেরও সৃষ্টি করে। আদিম সাম্যবাদী সমাজে ব্যক্তিগত সম্পত্তি ছিল না, তাই কোনো রকম শ্রেণীদ্বন্দ্ব ছিল না। কিন্তু দাস সমাজ থেকে শুরু করে পরবর্তী পর্যায়ের সকল সমাজই হলো শ্রেণীবিভক্ত সমাজ। এই সকল সমাজ ব্যবস্থায় শ্রেণী সংঘাত অনিবার্যভাবে দেখা দিয়েছে। এবার নেক্সট হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় শ্রমিকের শ্রমশক্তি পণ্য হিসেবে গণ্য হয়। শ্রমিকগণ শ্রমের দ্বারা যে পণ্য উৎপাদন করে তার সমপরিমাণ মজুরি পায় না। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থেকে যে পরিমাণ মজুরি শ্রমিককে দেওয়া হবে না তাই হলো উদ্বৃত্ত মূল্য, অর্থাৎ মোট শ্রম সময়ে সৃষ্ট পণ্যমূল্য মাইনাস মোট শ্রম সময়ের মজুরির মূল্য ইকুয়াল টু উদ্বৃত্ত মূল্য। পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজিপতি শ্রেণী এই উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করে শ্রমিক শোষণ কায়েম রাখে। এবার নেক্সট মার্ক্সীয় রাজতন্ত্র। মার্ক্সীয় মতে মানব সমাজের ক্রমবিকাশের ধারায় পরস্পর বিরোধী শ্রেণী সংগ্রাম সৃষ্টি হওয়ায় প্রয়োজনের তাগিদে রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি করা হয়েছে। শ্রেণী স্বার্থ রক্ষার তাগিদেই মালিক শ্রেণী রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছে। তাই মার্ক্সীয় মতে রাষ্ট্রশ্রেণী শাসনের প্রতীক এবং এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীকে শোষণ করার যন্ত্রবিশেষ। মার্ক্সীয় মতে আদিম সাম্যবাদী সমাজে শ্রেণী শোষণ ছিল না, তাই রাষ্ট্র ব্যবস্থাও ছিল না। ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের সঙ্গে সঙ্গে শ্রেণী শোষণ শুরু হয়। এই শ্রেণী শোষণ অব্যাহত রাখতেই রাষ্ট্রের উৎপত্তি হয়। তবে মার্ক্সবাদীরা রাষ্ট্রকে চিরন্তন প্রতিষ্ঠান বলে মনে করেন না। সাম্যবাদী সমাজে শ্রেণী শোষণ না থাকায় রাষ্ট্রের আর কোনো প্রয়োজন থাকবে না, তখন রাষ্ট্র অবলুপ্ত হবে। এবার নেক্সট হচ্ছে বিপ্লবের তত্ত্ব। মার্ক্সীয় চিন্তাবিদ হার্বার্ট আর্থেকারের মতে বিপ্লব হলো এমন এক ঐতিহাসিক প্রক্রিয়া যার দ্বারা এক শাসক শ্রেণীর উচ্ছেদের মাধ্যমে একটি অপেক্ষাকৃত প্রগতিশীল শাসক শ্রেণী ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং সামাজিক পরিবর্তন সাধিত হয়। উৎপাদন ব্যবস্থায় নতুন উৎপাদিকা শক্তির সঙ্গে পুরানো উৎপাদন সম্পর্কে দ্বন্দ্বের ফলে বিপ্লব সাধিত হয়। লেনিনের মতে এই বিপ্লবের মাধ্যমে সরবরাহ শ্রেণী বুর্জুয়া শক্তিকে উচ্ছেদ করে
রাষ্ট্র ক্ষমতা দখল করবে। সমাজের অগ্রগতির জন্য বিপ্লব অনিবার্য বলে মার্ক্সবাদীরা মনে করেন। তাই মার্ক্স বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি বলে উল্লেখ করেছেন। বিপ্লবের জন্য মার্ক্সীয় তত্ত্বে দু ধরনের শর্ত পূরণের কথা বলা হয়েছে। এক হচ্ছে বিষয়গত অবস্থা এবং দুই হচ্ছে বিষয়ীগত অবস্থা। বিষয়গত অবস্থা হলো বৈপ্লবিক পরিস্থিতি। এই বৈপ্লবিক পরিস্থিতি না থাকলে বিপ্লব ঘটতে পারে না। অন্যদিকে বিষয়গত উপাদানগুলি হলো জনগণের বৈপ্লবিক চেতনা ও সংগ্রামী মানসিকতা, বিপ্লবী রাজনৈতিক দল প্রভৃতি। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে বিপ্লব সব রকম সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শোষণের অবসান ঘটিয়ে এক শোষণমুক্ত শ্রেণীহীন সমাজ গঠন করে। বিপ্লব রক্তপাতহীন বা রক্তাক্ত, শান্তিপূর্ণ বা হিংসাত্মক উভয়ই হতে পারে। লেনিনের মতে বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হলো উৎপীড়িত ও শোষিতের মহোৎসব। উপসংহার: মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা শেষে বলা যায় যে মানবতার চরম উৎকর্ষ বিধানের মাধ্যমে কিভাবে এক উন্নততর পৃথিবীর সৃষ্টি করা যায়, বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে মার্ক্স এঙ্গেলস তারই পথ নির্দেশ করেছেন। তাই অধ্যাপক লাস্কি যথার্থই বলেছেন, শ্রমজীবী মানুষ যখন নিজেদের অবস্থায় উন্নতি ঘটাতে আন্দোলন করেছে তখন এই তত্ত্ব তাদের প্রেরণা দিয়েছে। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নের উত্তরটা করে দেওয়া হলো, এটা তোমরা দেখো এবং তৈরি করে নিও। প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং লাইক দিও। এর সাথে তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।